শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার বিচার শুরু। অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। ইতিহাসের এক নতুন এবং প্রথম অধ্যায়। সেই ৩ মন্ত্রীর পেটে রেল। ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষতা হারাচ্ছেন? খবরটা কেমন লাগছে না? মনে হয় যেন ফ্যাসিবাদী কোনো পত্রিকা। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন। এই পত্রিকাটি হলো কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপের পত্রিকা। সবসময় শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সেবা করে এসেছে। সেই পত্রিকার খবরই এই খবরটি। ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষতা হারাচ্ছেন? তারা এখন ইউনূসের বিরুদ্ধে বলা শুরু করেছে। এর কারণটা কি আপনারা কি জানেন? আমি সুনির্দিষ্ট করে বলে দিচ্ছি। যখন থেকে বসুন্ধরা গ্রুপের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, সেদিন থেকেই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিরুদ্ধে এই পত্রিকাটি লেখা শুরু করেছে। আর শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গুণগান খাইতে শুরু করেছে। আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার কিভাবে ওয়াকারুজ্জামানের গুণগান গাওয়া শুরু করলো। সেদিন লিখেছে, ওয়াকারুজ্জামান তথা বাংলাদেশের সেনাপ্রধান ভরসার বাতিঘর মোস্তফা কামাল নামের এক শুকর কুকর সাংবাদিক এই ওয়াকারের সেভাবে প্রশংসা করেছে। অথচ ইউনূসের বিরুদ্ধে লিখতে তারা ঠিকই ধারাবাহিকভাবে লিখে যাচ্ছে আর ওয়াকারের পক্ষে ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। এখানে কি লিখেছে আপনারা এই যে দেখতে পারেন। গত 5 বছর আগস্টের গণঅভ্যুত্থানের সময় 5 আগস্টের গণঅভ্যুত্থানের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসে ছিলেন। 8 আগস্ট তিনি দেশে ফিরেন। ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, বাংলাদেশের সামনে একটি অসাধারণ সুযোগ, এই সুযোগ আর পাবো না, এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে না। কিন্তু গত 10 মাস ডক্টর ইউনূসের শাসনে মনে হচ্ছে তার নেতৃত্বে যেন আমরা ঐতিহাসিক সেই সুযোগ হারাচ্ছি। এই সুযোগ কি জনগণের জন্য সৃষ্টি হয়েছে নাকি মুষ্টিমেয় কিছু বিশেষ গোষ্ঠীর জন্য সৃষ্টি হয়েছে? এই হলো তাদের ধরন। অর্থাৎ কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপ তাদের ইচ্ছামতো সুবিধা পায়নি বলেই তারা ডক্টর ইউনূসের ব্যাপারে এটি লিখতে শুরু করেছে। তারা কি বলতে চাইছে বসুন্ধরা নির্দোষ? তারা নির্দোষ যদি হয়ে থাকে, বিচার হতে থাকুক, নিরপেক্ষ হলে তারা, নিরপেক্ষ তদন্ত হলে, নির্দোষ প্রমাণিত হলে তারা সেখান থেকে মুক্তি পাবে। বলছিলাম এই হলো সেই কালের কণ্ঠ যারা ফ্যাসিবাদের পক্ষেই বলে গিয়েছিল। তারেক রহমানকে সন্ত্রাস ছাড়া কথা বলেনি, খাম্বা ছাড়া কোনো কথা বলেনি। অনবরত তারেক রহমানকে সন্ত্রাসী এবং খাম্বা 10% এসব বলে প্রচারণা চালিয়েছিল এই পত্রিকাটি। তারপর দেখেন, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ আসবে না, মানে ইউনূস চলে যাক, এটা হইল কথা। এটা হইল, দেখেন, ডক্টর ফাহমিদা খাতুন সিপিডির একজন, তিনি পরিচালক, নির্বাহী পরিচালক। এই শয়তানকে এখন তারা কাজে লাগাচ্ছে। সেও একজন আওয়ামী লীগ ভারতপন্থী। তার মুখ থেকে ইউনূসের বিরুদ্ধে কথা বলানোর চেষ্টা করছে। বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এই মহিলার। হাইকোর্টের রায় বাতিল, 1 যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। এই যে দেখেন, জামায়াত ইসলামের এটাও একটি ঐতিহাসিক রায়, নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত। এরপর দেখেন, দাবির চাপে অতৃপ্ত বাজেট, যেখানে সেখানে প্রচুর দাবি। এখন দেখা যাচ্ছে যমুনার সামনে দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দাবি, তারপর নগর ভবনের সামনে দাবি। সাদেক হোসেন খোকার ছেলে এখন বিনা ভোটে মেয়র হতে চায়। লজ্জা করে না তাদের? তারা এইভাবে বারংবার সব সময় বলে যাচ্ছে। এই যে দেখেন, বাজেটের আকার এখানে এক নজরে আপনারা দেখতে পারবেন। 7,79,998 কোটি টাকা। ভর্তুকি দিবে 1,14,000 কোটি টাকা। পরিচালন বা অনুন্নয়ন ব্যয় 5,45,000 কোটি টাকা। এনবিআরের রাজস্ব 4,99,000 কোটি টাকা। শুধু সুদ পরিশোধে 1,22,000 কোটি টাকা। সুদ পরিশোধ কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 2,19,000 টাকা। এডিপিতে 2,30,000 কোটি টাকা এবং এনবিআরে 4,60,000 কোটি টাকা। এই হলো বাজেট।
মিরাজ শামস, এগুলো হইলো সব কামলা, ওই যে খালেদ মহিউদ্দিনের মতো। খালেদ মহিউদ্দিন যারা সালমানের দুর্নীতি বা সালমান রহমানের কামলা ছিল, এটা হইলো একটা কামলা পত্রিকা। এই যে মিরাজ শামস লিখেছে এই রিপোর্ট, তারে বসুন্ধরার মালিক যেভাবে বলে দিছে সেইভাবে লিখছে। শেষ পৃষ্ঠা দেখুন, শেষ পৃষ্ঠাতে আছে শিল্পে গ্যাস সংকট কাটেনি, সমস্যার কথা। মহিষ এখন মাল্টি কালার, অর্থাৎ এই যে দেখেন একসময় মহিষ তো কালো, এবার মাল্টি কালারের মহিষ দেখা দিয়েছে। এখানে কি লিখছে দেখেন, রেজাউল করিম এই রিপোর্টটি লিখেছে নাটোর থেকে। অনেকেই কালো রঙের মহিষ দেখেছেন, কিন্তু মহিষ যদি হয় সাদা কিংবা কালো গোলাপি রঙের, তখন কৌতূহল কি বেড়ে যায় না? এমন রঙের দুর্লভ প্রজাতির মহিষের সংখ্যা মিলেছে নাটোরে। নাটোর সদর উপজেলা এলাকায় একটি খামারে এগুলো দেখতে ভিড় করেছে দর্শনার্থীরা। খামারের নাম রেকাত আলীর ড্রিমল্যান্ড ক্যাটেল অ্যান্ড ডেইরি ফার্ম। এই খামারের মহিষগুলো যেমন ভিন্ন রঙের, তেমনি এগুলো ভিন্ন আকারের। এই ছিল দেখেন 5 মাসে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে 47,000 কোটি টাকা। দেখেন সরকারের বিরুদ্ধে সবগুলো নিউজ। তারপরে বাঁধ ঝুঁকিতে ডুবেছে ফসলি জমি, ভবন নির্মাণে সর্বোচ্চ বরাদ্দ, নতুন আগ্রহ দেখাচ্ছে চীনা বিনিয়োগকারীরা। দেখেন এই নিউজটি তারা ভিতরে দিচ্ছে, আর সিপিডির পরিচালক ওই মহিলার সাক্ষাৎকার দিয়েছে প্রথম পৃষ্ঠায়, যেটা আগ্রহের পজিটিভ সেই নিউজটা তারা আমাদেরকে প্রথম পৃষ্ঠায় দেয়নি। এই হলো কালের কণ্ঠের চরিত্র। অধ্যাপক আনোয়ারা গ্রেপ্তার, আতঙ্কে আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে। এই যে এই আনোয়ারার কারণে অনেকে প্রথম হয়েও চাকরি পায়নি। পরীক্ষায় প্রথম হয়েছে বিসিএসে, কিন্তু চাকরি দেয়নি। সে বেছে বেছে ছাত্রলীগের লোকদেরকে বিসিএসে চান্স দিত। বিনা ভোটে মেয়র হতে প্রত্যাশী ইশরাকের খবর, ইশরাকের শপথের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ, আদালতে আদেশের কপি ইসিতে আজ সিদ্ধান্ত হতে পারে। চীনের বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎ। দেখেন এই খবরটা তারা প্রথমে দেয় নাই। পিডির আওয়ামীপন্থী এই মহিলার সাক্ষাৎকার, তারা বলছে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিনিয়োগ আসবে না, সেটি তারা দেয়নি। এই যে দেখেন এটা তারা আমাদেরকে দেয়নি। এই জিনিসটা যাতে মানুষ বুঝতে না পারে, চীনের বিনিয়োগকারীদের ছবি দিছে এক পৃষ্ঠা, খবর দিছে আরেক পৃষ্ঠায়, 5 নম্বর পৃষ্ঠা দিয়েছে, আর 3 নম্বর পৃষ্ঠা দিয়েছে ছবি। এই হলো বসুন্ধরার পাবলিকের সাথে কালের কণ্ঠ পত্রিকার প্রতারণা। মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছে, আওয়ামী লীগের বন্ধু বিএনপির উপদেষ্টা অমিত শাহ। এই অমিত শাহের সাথে বিএনপি নেতা আমির খসরু মাহমুদের ছবি দেখেছেন আপনারা। আমির খসরু মাহমুদ চৌধুরী কীভাবে নতজানু হয়ে মাথা নিচু করে অমিত শাহকে কুর্নিশ করছে। ভারতের অধ্যত্ব সহ্য করবে না পাকিস্তান। পাকিস্তানের সাথে ছোট যুদ্ধে জড়িয়ে ভারত আসলে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। ত্রাণ বিতরণে কেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত 31। কণ্ঠের সাংস্কৃতিক পাতার খবর, কেউ এক্সপেরিমেন্ট করতেই চায় না। এই ছিল ইউনুস এবং ছাত্র জনতার প্রতি বিদ্বেষ পোষণকারী পত্রিকা দৈনিক কালের কণ্ঠের সংবাদগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।